বাঁকড়া মসজিদ কমিটির আবেদন, আগামীকাল 17ই জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। মসজিদে আমরা নিয়মিত নামাজ পড়ে আসছি। গত 11 তারিখে যে জিনিসটা ওনারা যেভাবে করলেন আমাদেরকে না জানিয়ে, সমস্ত কাজকর্মগুলো আমাদের এয়ারপোর্ট অথরিটি জানাতেন, কিন্তু এটা যেভাবে ওরা লুকোচুরিভাবে করলেন সেটা আমাদের কাছে খুব হৃদয় সকলের ব্যথা পেয়েছে। मुसलमानों के लिए मस्जिद ज़रूरी है और मस्जिद के लिए मुसलमान की नमाजी की ज़रूरत है। শুধুমাত্র বাঁকড়ার মানুষ ছাড়া ওখানে কাউকে অ্যালাউ করা হয় না, আধার কার্ডে দেখা হয়, এবং ফ্লাইটে ওঠার জন্য যে ধরনের চেকিং হয় ঠিক একই ক্যাটাগরি চেকিং হয়। মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে গিয়ে হাতে মেটাল ডিটেক্টর নিয়ে পুরো বডি, পা, বেল্ট থাকলে মোবাইল কিছু অ্যালাউ করে না, এইভাবে চেক করে কিন্তু আমরা যাই। तो हम चाहते हैं मस्जिद के दरवाज़ा खोल दे। কাল ইনশাল্লাহ জুমার নামাজের জন্য আমরা 7 নম্বর গেটে যাব। তো দিন ধরে যখন মসজিদে নামাজ চলছে আমাদের সঙ্গে কোনো নোটিশ করে পালন করেনি, কোনো কিছুই আলোচনা করেনি। আমাকে হঠাৎ বলছে আপনার তো মেসেজ দিচ্ছে। আমি বললাম কোথায় মেসেজ দিচ্ছে? আমাকে, আমার ফোন তো আমার কাছে, মেসেজ বলে না, তাহলে আমাদের তো দিয়েছে, আমরা তো ঢুকতে দিতে পারবো না। আমরা চুপচাপ আছি, এখনো থাকবো, কালকে আবার চেষ্টা করব। জানি না, আমাকে এই কথা বলা হলো খালি সকালের নামাজটা 2 দিন বন্ধ থাকবে, বেলার থেকে যেমন নামাজ হয় সেরকম হবে, 2 দিন খালি সকালের নামাজ। তারপর রাস্তায় মিছিল, মাইকিং, সভা জমায়েত হবে না। এইবারে আজ 5 দিন হয়ে গেল, কোনো রকম কোনো সারা শব্দ নেই। আমি গিয়েছি, পরের দিনও গিয়েছি, বললাম যে স্যার আপনি তো বলেছিলেন, আপনারা বলেছিলেন যে 2 দিন বন্ধ থাকবে সকালের নামাজটা, তাহলে কী খবর? বললেন না, অথরিটি থেকে, এয়ারপোর্ট অথরিটি থেকে আমাদের কাছে কোনো খবর আসেনি, এখন বন্ধ। উস্কানিমূলক কোনো বক্তব্য পরিহার করতে হবে। আমার রেকর্ড में रहेगा, ঠিক है না? 1 মিনিট 40-এ আর 1 মিনিট। আন্তর্জাতিক বিমানবন্দরে যে মসজিদটি অবস্থিত সেই প্রসঙ্গে বাঁকড়া মসজিদ কমিটির পক্ষ থেকে এই প্রেস প্রতিনিধি বন্ধুদের সাথে তাদের সামনে আমাদের বক্তব্য রাখতে এসেছি। आज हम लोग इंटरनेशनल एयरपोर्ट नेताजी सुभाष चंद्र बोस कोलकाता, उसके अंदर एक पुरानी 136 साल की मस्जिद है। उस मस्जिद के बारे में गुज़श्ता 5 दिन से नमाज बंद की गई है। मस्जिद कमेटी के लोगों के साथ यहाँ हम प्रेस में मुखातब हैं। আমার ডান দিকে আব্দুল আজিজ, তুমি হাত তুলে একটু, মসজিদ কমিটির সদস্য। তার পাশে হলো সাত্তার উদ্দিন, যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাম অফিস রেকর্ড রাখে। আপনার মাঝে কথা বলবেন না, তাহলে সমস্যা তৈরি হয়ে যাবে। আমার ডান দিকে মুন্সি জমিল আহমদ, ইনি মসজিদ কমিটির সেক্রেটারি, হাত তোলো। আমার বাম দিকে কমিটির সদস্য আবুল কালাম, যিনি এয়ারপোর্ট অথরিটির অফিসে যাতায়াত করেন, নামাজের বিষয়ে দেখভাল করে। তার পাশে হাজি মনসুর আলী, যিনি এই কমিটির অন্যতম সদস্য। আরও 2 জন আছেন, নাজমুস সাদাত, একটা হাত তুলো। এরা সব শিক্ষিত ছেলে, কমিটির সদস্য। আর কি নাম? মুন্সি আব্দুল মাহমুদ, ইনিও কমিটির সদস্য। আমরা বাঁকড়া কমিটির পক্ষ থেকে এসেছি। এখন আমি কমিটির সম্পাদক, যেহেতু আনুষ্ঠানিকভাবে কমিটির মাধ্যমে মসজিদ পরিচালিত হয়ে আসছে, তার কর্তব্য, আমি মাইক দিচ্ছি, তিনি 2-4 কথা আপনাদের সামনে বলবেন। মুন্সি জমিল আহমদ, বলো। এগিয়ে এসো আমাদের। আমি মুন্সি জামিল আহমেদ, বাঁকড়া মসজিদ কমিটির সম্পাদক। আমি 2-1 কথা বলছি। এই মসজিদ 1890 সালে আমার পূর্বপুরুষ দিয়ে গেছেন। যখন
বাঁকড়া, বিশরপাড়া, আইসাটা এবং গরু, 3টে জায়গায় কোনো 4টা জায়গায় কোনো মসজিদ ছিল না। ওনাদের ধর্মের প্রতি ধর্মগুরু হিসাবে উনি দান করে গিয়েছিলেন 1890 সালে। তারপর থেকে মসজিদে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কামাই হয়নি। কিন্তু হঠাৎ 11 তারিখ ভোরবেলা যখন ফজরের নামাজে আমরা যাই, তখন ওনারা বললেন এখন সেফগার্ড চলছে, মানে কেউ ঢুকবে না, বার হবে না, আমরা ঢুকতে দেবো না। আমরা এখন সেফগার্ড বলে হ্যাঁ আবহাওয়া খুব খারাপ, এখন ঢুকবেন না, দুপুরে আসেন। আমরা সেফগার্ড হিসেবে আগেও এরকম সেফগার্ডে আমাদের বলেছে, আমরা সেই হিসেবে মেনে চলি, ওনাদের সঙ্গে আমরা সব সময় কোঅপারেশন করে চলি। কিন্তু চলে এসেছিলাম ভোরবেলা ফজরের সময়, তারপর যখন দুপুর 12টায় আবার গিয়েছি, তখন বলছে না এখন ঢোকা যাবে না, কাজ চলছে, মেনটেন্যান্স হিসেবে এখন ঢোকা বারণ। আমাদের সরাসরি কোনো এত দিন ধরে যখন মসজিদে নামাজ চলছে, আমাদের সঙ্গে কোনো নোটিশ করে বারণ করেনি, কোনো কিছুই আলোচনা করেনি। আমাকে হঠাৎ বলছে আপনার তো মেসেজ দিচ্ছে। আমি বললাম কোথায় মেসেজ দিচ্ছে? আমার ফোন তো আমার কাছে, মেসেজ করে বলে না তাহলে আমাদের তো দিয়েছে, আমরা তো ঢুকতে দিতে পারবো না। সিআইএসএফের অফিসাররা বললেন। আমরা তারপরে অনেক করে যখন ঢুকতে দিন না চলে আসলাম। আমরা তো আর ওনাদের সঙ্গে গাজুয়ারি করে ঢকা করে বিবাদ করে তো মসজিদে ঢুকবো না। হ্যাঁ, তারপরে আমাদের বললেন যে ঠিক আছে 3 দিন আপনারা দেখেন। ওরা বলেছে 3 দিনের কাজ হবে, 3 দিন পরে আপনাদের ছেড়ে দেবে। কিন্তু আজ 5 দিন হয়ে গেল, কোনো রিপ্লাই দিল না। কালকে আগামীকাল আবার জুম্মার সময় দিন আছে, আজ পর্যন্ত কোনো ওরা করেনি। কি মসজিদের এখন আমার নামাজ কোথায় পড়বো, একটাও তো মসজিদ নেই, সেটাও ওরা করলো না। আর ঠিক আছে, আমি এবার আবুল কালাম সিআইএসএফ এর সাথে এয়ারপোর্ট অথরিটির অফিসে একেবারে র্যান্ডাম যোগাযোগ। আমি বলবো 2-1 কথা বলতে। এর নাম আবুল কালাম, কমিটির অন্যতম সদস্য। এগিয়ে এসো। কি হয়েছে সেটা? ঠিক আছে, বলো। আমি আবুল কালাম বলছি। জোরে বলো, জোরে। আপনার গত 10 তারিখ 10 তারিখ রাত্রি 8:30টার যে শেষ নামাজটা হয়, জুমার দিন, জুম্মার দিন, শুক্রবার ছিল ওই দিন। তো নামাজ পড়ে আসা হয়েছে, এশার নামাজ, শেষ নামাজ রাত্রিরে। তো তখনও কোনো খবর আমাদের কাছে ছিল না, কোনো খবর যে মসজিদটা কাল ভোর থেকে বন্ধ করা হবে কি কিছু, কোনো রকম কোনো খবর ছিল না। যেমন আমরা নর্মালি যাওয়া আসা করি, নর্মালি নামাজ পড়ে আমরা রাত্রিবেলা বেরিয়েছি। ভোরবেলা আমি 4টে তখন আশেপাশে যাই, শনিবার দিন ভোরবেলা, যেমন যথারীতি যে ভোরের নামাজটা আমি আগেই গেছিলাম। তো যাওয়ার পরে যখন আমরা গেটে কলিং বেল বাজালে ওরা খুলে দেয় গেটে। তারপরে যেরকম ওদের যেটা নিয়ম আছে, সিস্টেম আছে, আমাদের আধার কার্ড দিতে হয়। আধার কার্ড দেখে আধার নম্বর লেখে, তারপরে নাম, আধার নম্বর, বয়স, এগুলো লেখা হয়। লেখার পরে পুরোপুরি আমাদের চেক করা হয়। মেটাল ডিটেক্টর গেট আছে, তারপরে মেটাল ডিটেক্টর দিয়ে আমাদেরকে চেক করা হয় সেইভাবে। এবার আমরা ওখানে যাই, যাওয়ার পরে আমাদের জন্য বাস রাখা থাকে। বাসে করে আমরা ওখানে যাই। ওখানে গিয়ে ওখানেও একটা তালা মারা আছে, আমাদের মসজিদটা পুরো ঘেরা আছে। তো ওখানে সিআইএসএফের লোক যান, প্লাস অথরিটির একজন লোক যান, 2 জন আমাদের বাসের সাথে করে যান। ওখানে নিয়ে যাওয়ার পরে তালা খুলে দেয়, আমরা ঢুকে যাই, আবার তালা বন্ধ করে আবার বাসটা নিয়ে চলে আসে, আবার পরবর্তী যারা যায় তাদেরকে নিয়ে যায়। এইভাবেই আমরা নামাজ পড়তে যাওয়া আসা করি। 11 তারিখ বলো। এইবারে 11 তারিখে ভোরবেলা যখন গেলাম, তখন বললো যে না, ওয়েদার খারাপ, মন্দ আলো, কম আলোর জন্য, আর মসজিদে রানওয়ের কাজ হচ্ছে, রিপেয়ারিং কাজ হচ্ছে, 2 দিন সকালের নামাজটা বন্ধ থাকে, শুধু সকালের নামাজটা। তারপরে বেলার থেকে যথারীতি আপনারা যেভাবে যাচ্ছেন ওইভাবে আপনারা যাওয়া আসা করেন। তো আমি এই কথা শোনার পরে চলে এলাম। যখন এরকম একটা, কেননা এর আগেও শীতের সময় যখন ঘন কুয়াশা হতো, তো আমাদের সেফগার্ড করে দেওয়া হতো। তখন আমাদেরকে ভোরবেলার ওই নামাজটা যেতে দিতাম। যতক্ষণ সেফগার্ড থাকতো ততক্ষণ শুধু আমাদের না, টোটাল ওদের সমস্ত কিছুই বন্ধ রাখতো। সিআইএসএফেরও গাড়ি টাড়ি যাওয়া আসা করতাম। তো এইটা নিয়েও আমি কয়েকবার বলেছি। তো বললে যে এইটার ব্যাপারে কোনো রকম করা যাবে না, এটা সমস্ত জায়গায় একই নিয়ম। আমরা মেনে নিয়েছি। তো যখন যেটা নিয়ম অথরিটি আমাদের ওপরে করেছে, দেশের পরিস্থিতি অনুযায়ী যখন যেমন নিয়ম করেছে, আমরা তাদের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করেছি। একটা সময় ছিল উইদাউট কোনো চেক হতো না, আমরা যেতাম আসতাম, পুরো খোলা ছিল। তারপরে আস্তে আস্তে যেমন সিস্টেম হয়েছে আমরা সেরকমভাবে করেছি। তারপরে এবারে আমি তো চলে এলাম দুপুরবেলা, আবার যখন জোহরের নামাজ হয়, দেখছি ওই বেলা 11টা
11:30, 11:30, 10:30, 11টার দিক থেকে অনেক মানুষজন, বাইরের অনেক ছেলে পেলে প্লাস অনেক সাংবাদিক ওই গেটের ওখানে গিয়ে জমা হয়ে গেছে। আমরা বললাম যে আজব ব্যাপার। তোমরা ডেকেছিলে নাকি? আমাদের না, আমরা কেউ ডাকিনি এবং আমাদেরকে ওই খবরও দেওয়া হয়নি যে এরকম এরকম হবে, আমরা কিছুই জানি না। আমাকে এই কথা বলা হলো খালি সকালের নামাজটা 2 দিন বন্ধ থাকবে, বেলার থেকে যেমন নামাজ হয় সেরকম হবে 2 দিন, খালি সকালের নামাজ। কিন্তু বেলায় দেখছি যে এত আপনার লোকজন, বাইরের ছেলে পেলে, আমাদের পাড়ার কেউ নেই, প্লাস আপনার অনেক সাংবাদিক। তো তারপরে আমি তখন যাইনি, একজন গেল, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, বললো যে না এখন রিপেয়ারিং কাজ চলছে, 3টে দিন, এখন 3 দিন সময় লাগবে এই কাজ করতে। 3 দিন পর থেকে আবার যথারীতি যেমনভাবে নর্মালি আপনারা যাওয়া আসা করছেন সেইভাবে যাওয়া আসা করবেন। তারপরে তো এইবারে আজ 5 দিন হয়ে গেল, কোনো রকম কোনো সারা শব্দ নেই। আমি গিয়েছি, পরের দিনও গিয়েছি, বললাম যে স্যার আপনি তো বলেছিলেন, আপনারা বলেছিলেন যে 2 দিন বন্ধ থাকবে সকালের নামাজটা, তাহলে কী খবর? বললেন না, অথরিটি থেকে, এয়ারপোর্ট অথরিটি থেকে আমাদের কাছে কোনো খবর আসেনি, এখন বন্ধই থাকবে। আমরা চলে আসছি। তো মোটামুটি দেখেন, আমরা তো শান্তিপ্রিয়ভাবে যাচ্ছিলাম, আসছিলাম, ওদের সাথে পুরো সহযোগিতা করেই যাচ্ছিলাম। এখন ঘটনা হচ্ছে কি, আমাদের যেটা কথা হচ্ছে, মসজিদ 1890 সালে, রানওয়ে অনেক পরে, তো আগে মসজিদ পরে রানওয়ে হয়েছে। তো সেই সময় যদি ওনারা মনে করতে যে মসজিদটা সরিয়ে আমরা আমাদের মতো রানওয়েটা করব, কেননা যখন রানওয়েটা করেছিলেন তখন ওনাদের অথরিটির সমস্ত সেই সময় যারা দায়িত্বে ছিলেন তাদের চিন্তা করার দরকার ছিল 500 বছরের পেছনের কথা চিন্তা করার দরকার ছিল, যে 500 বছর পরে গিয়ে কী হবে। কারণ আমাদের মসজিদ ওখানে আছে, মসজিদটাকে রেখে ওনারা তখন রানওয়েটা তৈরি করেছিলেন। আজকে এই সমস্যাটা এসছে, এইবারে এর জন্য তো আমরা দায়ী না। সেই সময় যদি সেই পাড়ার সাথে সাথে যদি পুরো পাড়ার লোক ওখানে ছিল, আমরা ওখান থেকে তুলে দিয়েছে, আমরা তখন এই পাশে চলে এসেছি। কিন্তু আমরা পুরো নামাজ পড়তে যাই ওখানে, পুরো মহল্লার মানুষের, আমাদের পাড়ার মসজিদ ওই মসজিদটাই আমাদের পাড়ার মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি। ওনারা যেমন আমাদের সিস্টেম করেন, ওনাদের সাথে পুরো সহযোগিতা করে আমরা আসছি, যার কারণে আমরা এত দায়িত্ব নিয়ে ওখানে যাওয়া আসা করতাম। আমাদের যদি কোনো অচেনা মানুষ যদি বলতো যে আমি একটু যাবো নামাজ পড়তে, আমরা তাদেরকে অ্যালাউ করতাম না। মানে সিকিউরিটির সাথে সাথে আমরা যথেষ্ট দায়িত্ব নিয়ে আমরা ওখানে যাওয়া আসা করতাম, যার কারণে আজ পর্যন্ত সেজনাদয়ে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো রকম আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো দাগ নেই। তো আমরা সেই হিসেবে, আমাদের মসজিদ ছিল, এখনও আছে, আমরা চাই আমাদের মসজিদটা খুলে দেওয়া হোক, আমরা যথারীতি যেমন নামাজ পড়ছি সেরকম নামাজ পড়ব। এইবারে নিরাপত্তার দিকটা ওনারা যেভাবে বলবেন সেইভাবে আমরা ওনাদের সঙ্গে সহযোগিতা করেই যাব। তার সাথে সাথে আমরা যেটা হচ্ছে গিয়ে এই জন্যই মসজিদটা চাইছি যে আমরা ওখানে আমরা নামাজ পড়ব, আমাদের তো আর বিকল্প মসজিদ নেই, আমাদের পাড়ার মসজিদ ওইটাই। আর উন্নয়নের স্বার্থে ওনারা বলছেন যে উন্নয়নের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, উন্নয়নের সাথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, এটা তো অনেক আগেও চিন্তা করার দরকার ছিল। আজকে আমরা তো সব সহযোগিতার হাত বাড়িয়েছি, সব রকমভাবে বাড়িয়েছি। আমাদের সাহেবও বলেছেন, বাকিটা বলবেন আপনারা সাহেবের কাছে। এখন আপনার কি বলবো, গোলমাল পাকাচ্ছে, এটা অবাস্তব। বাস্তব কথাটা শুনলে এসো সাত্তারউদ্দিন একটু চলো। আপনারা সাংবাদিক, ফটোগ্রাফার যারা এসছেন, দলমত, ধর্ম, ভাষা নির্বিশেষে যারা এসছেন, তাদেরকে বাঁকড়া মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা। আপনারা সাংবাদিক পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা জনের কাছে যারা সংবাদ নিয়ে প্রতিদিন শোনে, জানে, তাদের কাছে তাদের হৃদয়ে যে জিনিসটা পাঠানোর দায়িত্ব আপনারা করেন। সুতরাং আপনাদের লেখার উপর অনেক কিছু নির্ভর করে এই সব জিনিস। আমি যেটা বলতে যাচ্ছি, আমার পাশে যিনি সঞ্চালন করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, পাড়ার সমস্ত লোকদের মতামত নিয়ে উনি আজ থেকে 31 বছর আগে এই বাঁকড়া মসজিদ কমিটির সভাপতি হিসাবে তখন থেকেই আসেন। বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যেও উনি সময় সময় আমাদের কাজে উনি সহযোগিতা করেন। আজ এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, সেটা তো আপনারা শুনলেন, তবুও আমি একটু সংক্ষেপে ব্যাপারটা জানিয়ে দিচ্ছি। দেখাও, উল্টো করে দেখাও। 1890 সালে আমাদের মসজিদ স্থাপিত, তার কাগজ এটা এবং 1928 সালে যখন ব্রিটিশ পিরিয়ডে সার্ভে হয়, সেই সার্ভে তখন মসজিদ সাধারণ ব্যবহার্য হিসাবে এটা লিপিবদ্ধ হয়। তারপরে যখন ব্রিটিশরা চলে যাওয়ার পর 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর
দ্বিতীয় যে রিভিশনের সার্ভে যেটা হয় 1956 সালে, তখন তার ওয়ারিশার নাম হিসেবে মসজিদ রেকর্ড হয় এবং সাধারণ মুসলমানের ব্যবহার্য হিসাবে তখনও থাকে। চলো তারপরে তারপর আমরা লাস্ট 1971 এলার যেটা সর্বশেষ আমাদের রাজ্যে রিভিশন হয়, ল্যান্ড রিভিশন যেটা হয় সেটা 1971 সালে। সেখানে ইনফরমেশনে যা আছে সেটাও মসজিদ হিসাবে গণ্য আছে। এবং সর্বশেষ ডাটা থেকে আমরা যেটা এটা তুলেছি জুন মাসের 3 তারিখ 2026 জুন মাসের 3 তারিখে সন্ধ্যা 7টায় তখনও পর্যন্ত মসজিদ হিসাবে এটা কিন্তু এটা গত মাসে এয়ারপোর্ট অথরিটি বা যারা চেঁচামেচি করছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড রেকর্ডে ইট ইজ মসজিদ বাঁকড়া মসজিদ মসজিদ মসজিদ। চলো তারপর এই মসজিদে আমরা নিয়মিত নামাজ পড়ে আসছি। গত 11 তারিখে যে জিনিসটা ওনারা যেভাবে করলেন আমাদেরকে না জানিয়ে, সমস্ত কাজকর্মগুলো আমাদের এয়ারপোর্ট অথরিটি জানাতেন, কিন্তু এটা যেভাবে ওরা লুকোচুরিভাবে করলেন সেটা আমাদের কাছে খুব হৃদয় সকলের ব্যথা পেয়েছে। এবং আগামীকাল শুক্রবার যেটা প্রত্যেকের নামাজে যায় মসজিদের জন্য, সেখানে তারা যেতে পারবে না, এর জন্য সবাই হাউতাশ করছে। এই পরিস্থিতিতে আমরা খুব আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। আপনারাও যেভাবে এটাকে যদি মানে হাইলাইটস করেন, আমাদের মনের ব্যথাটাকে যদি আপনারা প্রকাশ করতে পারেন আপনাদের ভাষা দিয়ে দিয়ে, তার জন্য আপনাদের কাছে আবেদন করছি। এবং এরপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আব্দুল আজিম এ আপনার সদস্য, চলো বসো। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের সাংবাদিক বন্ধুদের মসজিদ কমিটির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা মসজিদের পূর্ববর্তী ব্যাপারটা শুনেছেন। 1962 সালে যখন এয়ারপোর্ট সম্প্রসারণ হয়, প্রথমে ছোট ছিল অ্যারোড্রাম, পরে সম্প্রসারণ হয়, তখন বাঁকড়া নামক যে গ্রামটি বা পাড়াটি ওই মসজিদ সংলগ্ন এরিয়াতে ছিল। তখন এয়ারপোর্ট অথরিটি অ্যাকোয়ার করে এবং আমাদের পাড়ার লোক তাদের ভিটেমাটি ছেড়ে দেশের স্বার্থে তাদের ভিটেমাটি ত্যাগ করে তারা বিভিন্ন জায়গায় চলে যায় বা কিছু মানুষ বাঁকড়া পাড়াতে বসবাস করে। তদানীন্তন এয়ারপোর্ট অথরিটির যারা কর্তৃপক্ষ ছিলেন তারা বলেছিলেন আপনারা যান, কিন্তু মসজিদ থাক, মসজিদ নিয়ে কোনো সমস্যা হবে না অদূর ভবিষ্যতে। যে দেবো মসজিদ থাকবে, মসজিদ থাকবে, আপনারা নামাজ যেভাবে পড়ছেন আপনারা নামাজ এখানে পড়বেন। আমরা সেভাবেই নামাজ পড়ে আসছি, আমাদের পূর্বপুরুষরা ওখানে পড়েছে। ওটা একটা ঐতিহাসিক মসজিদ আমরা মনে করি, কারণ 1890 সাল আর আজকে 2026। ওখানে আমাদের বহু পূর্বপুরুষ ওখানে নামাজ পড়েছেন, আমরা আমাদের এটা আবেগ আমাদের সেইভাবে চলছে নামাজ। এবং বর্তমানে যেভাবে আমাদের ওখানে ঢোকার ব্যাপারটা শুধুমাত্র বাঁকড়ার মানুষ ছাড়া ওখানে কাউকে অ্যালাউ করা হয় না, আধার কার্ডে দেখা হয়। এবং ফ্লাইটে ওঠার জন্য যে ধরনের চেকিং হয় ঠিক একই ক্যাটাগরি চেকিং হয়। মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে গিয়ে হাতে মেটাল ডিটেক্টর নিয়ে পুরো বডি, পা, বেল্ট থাকলে মোবাইল কিছু অ্যালাউ করে না, এইভাবে চেক করে কিন্তু আমরা যাই। তারপরে আমরা এইভাবে চলছে, আপনারা বিস্তারিত শুনেছেন ঘটনা। গত 11 তারিখ উইদাউট নোটিশে আমাদের নামাজ পড়া বন্ধ হয়েছে। পরবর্তীকালে আমরা যখন যে যার কর্মস্থলে ছিলাম, পরে আমরা জানতে পারলাম যে নামাজ বন্ধ হয়েছে। আমরা এসে দেখলাম আমাদের এলাকার সম্মানীয় বিধায়ক, যিনি আমাদের উত্তর দমদম উত্তর বিধানসভা নির্বাচিত বিধায়ক, আমাদের বিস্তীর্ণ এলাকা, আমাদের পাশে বিরাটি মোড়, ওইদিকে গ্রিন পার্ক, মাইকেল নগরে আমাদেরই প্রতিবেশী আমাদের হিন্দু ভাইদেরকে জমায়েত করেছেন। ওনার উদ্দেশ্য কী ছিল আমরা জানি না। আমরা যে বিশরপাড়া অঞ্চল আমাদের, যেটা এখানে যেরকম আজানের সুরে সকাল হয় আর ঘণ্টার মন্দিরের শঙ্খধ্বনিতে মন্দিরের ঘণ্টার আওয়াজে সন্ধ্যা নামে, মানে আমরা একটা সম্প্রীতির পরিবেশে বসবাস করি। দুর্গাপূজায় আমরা যেভাবে 4 দিন হই হুল্লোড় করি, ঈদের দিন আমাদের বাড়ি আমাদের আশেপাশের প্রতিবেশীরা এসে বিরিয়ানি, সিমাই খেয়ে যায়। এরকম একটা সম্প্রীতির মধ্যে দিয়ে আমাদের বেড়ে ওঠা। আমরা এইভাবেই বাংলায় বাস করি, আমাদের দেশের কালচার এটাই সারা দেশে, এবং সেটাও বিশরপাড়াতেও প্রতিফলিত হয় সেই কালচার। কিন্তু আমাদের এখানে বহু এমএলএ, বহু এমপি এসছেন, কিন্তু বর্তমান বিধায়কের যে আচরণ, আমরা বাঁকড়ার মানুষ তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি আমাদেরই, যাদের সাথে আমাদের বন্ধু বান্ধব মানে আমাদের সাথে সম্প্রীতি আছে, তাদেরকে ওখানে জমায়েত করেছে। ওনার উদ্দেশ্য কী ছিল আমি জানি না। হয়তো আমরা নামাজ পড়তে গেলে আমাদের ওপরে অ্যাটাক হতো, তাহলে কি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতো? কিন্তু আমাদের পাড়ার ভাইরা বা আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, আমরা সংবিধান মেনে আমাদের জীবন ব্যবস্থা পরিচালিত করব। সেই জন্যই আজকে আপনাদের সামনে আমরা মিলিত হয়েছি। আপনাদের দায়িত্ব আছে অ্যাজ এ সাংবাদিক। আপনারা একটা সাংবাদিক হচ্ছে একটা দেশের মেরুদণ্ড, যেমন সংবিধান একটা
মানে মূল কাঠামো, সংবাদ মাধ্যমের একটা মূল ভূমিকা থাকে যে দেশের সঠিক সংবাদ পরিবেশন করা। আপনাদের কাছে আবেদন করব আমাদের এখান থেকে যা খবরগুলো আপনারা সঠিকভাবে পরিবেশন করবেন, যাতে আমাদের মসজিদ বহাল থাকে, এবং ভবিষ্যতে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে আমাদের প্রেসিডেন্ট আপনাদেরকে বলবে। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করলাম। ধন্যবাদ। আমি আপনাদের সামনে ধরেছ, হ্যাঁ হ্যাঁ ধরছে, সবাই ধরছে, আমি পড়ি। এই যে এই রেজুলেশনের প্রথম পদক্ষেপ হলো, প্রথম ভাষা হলো বাঁকড়া মসজিদ কমিটির আবেদন আগামীকাল 17ই জুলাই শুক্রবার দিন 1 কোটি মুমিন মুসলমান বাংলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবেন। 1 কোটি। এছাড়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষ বন্ধুদের বলবো আমাদের আবেদনে আপনারা সামিল হবেন, দোয়া আশীর্বাদ দেবেন। এটা হলো হেডলাইন। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্ট 136 বছরের প্রাচীর বাঁকড়া মসজিদ অন্যায়ভাবে অবৈধভাবে নামাজ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে আগামী 17ই জুলাই জুম্মার দিন দোয়া ও শান্তিপূর্ণ দিবস পালন করুন। আবেদন কেউ নাও করতে পারে। 1890 সালে বাঁকড়া গ্রামে বিশরপাড়া মৌজা এয়ারপোর্ট, উত্তর 24 পরগনা একটি মসজিদ স্থাপিত হয়। গ্রামের আল্লাভীরু মানুষ মুন্সি আকসির আহমদ, আব্দুর রউফ, লতিফুন্নেসা বিবি, নাজিমুদ্দিন প্রয়াত মরহুম ব্যক্তিগত সম্পত্তি দান করে। তখন থেকে 1947, 62, 2026, 14ই জুলাই শুক্রবার পর্যন্ত পাঞ্জেগানা নামাজ, জুমার নামাজ 136 বছর ধরে হয়ে আসছে। সিএস আরএস এলআর রেকর্ড মসজিদের নামে বিদ্যমান। অনেকে বিধানসভায় বলছেন, মাননীয় স্পিকারকে বলবো, বিধায়কদের যদি কেউ মিথ্যা বলেন কোন পর্যায়ে যাবে সেটা মাননীয় স্পিকারের উপরে আমরা নিবেদন রাখছি। হঠাৎ 11ই জুলাই তারিখে ফজরের সময় থেকে এয়ারপোর্ট 7 নম্বর গেট, যেখান থেকে মসজিদ যাওয়ার রাস্তা, পুরোপুরি বন্ধ করে সিআইএসএফের জওয়ানরা বলেন এয়ারপোর্ট মসজিদে নামাজ হবে না। উপরের নির্দেশে এখন নামাজ বন্ধ। রোজ ধোকা দিয়েছেন, ফ্রড, বেইমানি করেছেন, মিথ্যা কথা বলেছেন। একজন আইএস অফিসার, ডিরেক্টর, তিনি মিথ্যার আশ্রয় নেবেন, झूठ बात कहेंगे मस्जिद के लिए। खैर, এয়ারপোর্ট কর্তৃপক্ষ নোটিশ, আলোচনা, মত বিনিময় না করে ক্ষমতার এবং ভয় দেখিয়ে বেআইনি কাজ করছে। মুমিন মুসলমান যার পর না বেদনাদায়ক। মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। मस्जिद छोड़कर मुसलमान जी नहीं सकता है। मुसलमानों के लिए मस्जिद ज़रूरी है और मस्जिद के लिए मुसलमान की नमाजी की ज़रूरत है। एक दूसरे को छोड़कर चल नहीं सकते। मुमिन मुसलमानদের আস্থা বিশ্বাসের সঙ্গে মসজিদ অঙ্গিভাবে সম্পৃক্ত। আগামীকাল 17ই জুলাই ফ্রাইডে মসজিদ বন্ধের বিরুদ্ধে দোয়া এবং শান্তিপূর্ণ প্রতিবাদ দিবস পালন করার জন্য মসজিদ কমিটি আমরা আবেদন করছি। একইভাবে ভিন্ন ধর্মের শুভানুধ্যায়ী, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ প্রেমী বন্ধুদের কাছে আবেদন, তারাও যেন আমাদের এই বেদনা উপলব্ধি করে, দোয়া আশীর্বাদ করে এটা যেন জানান। নিজ নিজ দায়িত্ব পালন করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ, পশ্চিমবঙ্গ সরকারকে, এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এদেরকে আমরা জানান দিতে চাইছি, মেসেজ দিতে চাইছি পিসফুল। আমাদের দাবি, हमारा डिमांड, एयरपोर्ट मस्जिद नोटिस दिए बगैर एयरपोर्ट अथॉरिटी 7 नंबर गेट बंद करके
हम लोगों पर जुल्म किया है, अन्याय किया है। अच्छा, एरपरे दारुल हम चाहते हैं मस्जिद के दरवाजा खोल दे। কাল ইনশাল্লাহ জুমার নামাজের জন্য আমরা 7 নম্বর গেটে যাব। ধস্তাধস্তি নয়, আমাদের আবেদন কান্না আমরা বলবো। তোরা যদি বলেন ঢুকো না, বেরিয়ে যাও, তাদের খুশি। আর বিধায়ক বন্ধুকে বলবো মিথ্যা আশ্রয় নিয়ে দাঙ্গা বাঁধাবেন না। ওখানে মাইকেল নগর, কালীবাড়ি, গ্রিন পার্ক এবং নবজীবন আমার এক ভাই, একসাথে থাকি। কালী মন্দিরে গরিবদের খাওয়ায়, আমরা খুশি, লাইন দিয়ে খায়, জানি যে তারা কাজ করছে। একটা অ্যাম্বুলেন্স আছে, প্রত্যেক দিন যায়। কোনোদিন কালীবাড়ির বন্ধুরা আমাদের থেকে তাকান না। অল আওয়ার ফ্রেন্ড। মাননীয় বিধায়ক আজকে চাঞ্চল্য তৈরি করলেন। আমি অনুরোধ জানাবো স্পিকারকে, অনুরোধ জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে। গুন্ডা দমন আইন করেছেন, বিধায়ক অন্যায় করলে এই আইনটি কি প্রযোজ্য হবে না হবে না? রেকর্ড আছে, রেকর্ড, অল আর রেকর্ডেড। এরপরে আমরা সূত্র দিচ্ছি। সূত্র কি? উন্নয়নের পক্ষে, রানওয়ের পক্ষে, অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে, কিন্তু টেবিল টকে আপনারা আলোচনা করুন। গুন্ডাগার্দির মাধ্যমে প্রেশার ক্রিয়েট করে বাংলায় সিচুয়েশন ব্রেক করে মসজিদ নেবেন না। দুটো পথ, একটা হলো আলোচনা, আর একটা হলো সারা পৃথিবীর ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ 150 বছর, তাদের কাছে চিঠি লিখুন, 1 2 3 4 প্রবলেম বলুন, আমি যাব, বলবো। মসজিদ নেবে এয়ারপোর্ট, আর আমরা বলবো নিয়ে নেন, নেভার। নিজের হাতে মসজিদ আমরা দেব না। शांतिपूर्ण प्रतिबाद ऑल ओवर इंडिया, पूरे मुल्क में इसके खिलाफ लोग आवाज उठाएंगे। বুঝতে পারলেন না? পারলেন না? আমরা চুপচাপ আছি, এখনো থাকবো, কালকে আমরা চেষ্টা করব নামাজ পড়তে দেওয়া হোক। গতকাল রাত্রিবেলায় এয়ারপোর্ট, পুলিশ স্টেশন আর নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট যেটা আছে ইন্টারনাল, দুটো থানায় গেছে। মিষ্টি মিষ্টি কথা বলে, আমরা আপনাদের এই এফআইআর নিতে পারবো না। বসে আছেন কেন? পুলিশ এত চাটুকার হবে কেন? পুলিশ এত দলদাস হবে কেন? পুলিশ আইনের পক্ষে নিক তারা। বলছে কি বলবো সাহেব, আপনি ভালো মানুষ, ভালো গল্প শুনতে আসেন। 2 ঘন্টা ধরে ঘুরেছি। এয়ারপোর্ট অথরিটিকে আমি 3 বার টেলিফোন করেছি। 11 তারিখে আমার পকেটে তার মেসেজ। এয়ারপোর্ট পুলিশ স্টেশনকে করেছি, কোনো উত্তর নেই। কে তাদের মগজ তৈরি করলো? আর এরপরে যে তথ্য দিচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন। এবার শুনে নেন। प्रतिबाद दिवस अंशकारीদের জন্য করণীয় বিষয়, जो एहतजाज में शामिल होंगे उसके लिए जुमार दिन प्रतिबाद दिवस शांतिपूर्ण भावे पालित হবে। नो डेमोन्स्ट्रेशन, কোনো ইল্লিগাল কাজ হবে না। এখানে কোনো পারমিশনের প্রয়োজন নেই। মসজিদে নামাজ পড়ব, পারমিশন লাগবে? এই কালো ব্যাজ প্রতিবাদ করব, পারমিশন লাগবে? না, এটা হবে না। 1 কোটি মানুষ, তার বেশি করবে ইনশাল্লাহ। জুমার সময় থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রতিবাদের জন্য কালো ব্যাজ মা, বোন, দিদি, ভাই আর পুরুষরা ব্যবহার করবেন নামাজে আসার জন্য বিকেল 5টা পর্যন্ত। জুমা 12টায় 5টা পর্যন্ত, খুব পিসফুল। আমরা একটা ডকুমেন্ট দিতে চাইছি। তারপর রাস্তায় মিছিল, মাইকিং, সভা
জমায়েত হবে না, কোনো ইলিগাল কাজ নেই, পারমিশন ধারা ধারি না, রাস্তায় মিছিল মাইকিং সভা জমায়েত হবে না, উস্কানিমূলক কোনো বক্তব্য পরিহার করতে হবে। বোঝা গেল? প্রতিবাদ দিবস পালন করার জন্য কাউকে বাধ্য করা যাবে না। इट इज गाइडलाइन। मैं हिंदुस्तान के लिए, बंगाल के